হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং শুরু করব এবং আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কমিউনিকেশনের ধারণা, কমিউনিকেশনের উপাদান, ডেটা কমিউনিকেশনের উপাদান এবং ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এই তিনটি মৌলিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি কমিউনিকেশন বিষয়টা কি। লিখলাম কমিউনিকেশন। বাংলায় বলি যোগাযোগ। যোগাযোগ হলো আসলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়। এই যোগাযোগটা সম্পন্ন হয় প্রতি উত্তর দ্বারা, যাকে আমরা বলি ফিডব্যাক বা ফলাবর্তন। একটি পক্ষ, এটাকে আমরা বলি প্রেরক। প্রেরক প্রাপকের কাছে একটি তথ্য পাঠালো, প্রাপক সেটার উত্তর দিল, যাকে আমরা বলি ফিডব্যাক বা ফলাবর্তন। প্রেরক তা পেয়ে গেল, ফলে তাদের মধ্যে যোগাযোগ সম্পন্ন হলো। মনে করি আমি এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? স্টুডেন্ট আমার কথাটি খেয়াল করেনি। আমি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম, সে এবার শুনতে পেল এবং বলল, হ্যাঁ আমি ভালো আছি। এখন এই যে সে উত্তরটা দিল, উত্তরটা পাওয়ার কারণে আমি আর তাকে প্রশ্ন করিনি, কিন্তু প্রথমবারে প্রশ্ন করার পর আবার দ্বিতীয়বার কেন প্রশ্ন করেছি? আমার সন্দেহ হয়েছে সে আসলে আমার কথা শুনেছে কিনা, অর্থাৎ তার কান পর্যন্ত পৌঁছেছে কিনা। যখন আমি বুঝলাম যে না, সে হয়তো শুনেনি, তখন আমি আবার প্রশ্ন করেছি। এই যে দুইজনের মধ্যে তথ্য বা ভাবের বিনিময় হলো, সেটাকে আমরা বলি যোগাযোগ। এই যোগাযোগের মধ্যে আমি হচ্ছি প্রেরক, আর যাকে আমি প্রশ্ন করলাম সে হচ্ছে প্রাপক, এবং ওই প্রাপক যে উত্তরটা আমাকে দিল সেটাকে আমরা বলি ফলাবর্তন বা ফিডব্যাক। তাহলে এটা হচ্ছে প্রেরক, সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। আমরা কম্পিউটারের ক্ষেত্রে, কমিউনিকেশনের সিস্টেমের ক্ষেত্রে আমরা বলি ট্রান্সমিটার, আর এটাকে বলি রিসিভার। তাহলে আমরা দেখি, তাহলে এই বিষয়টা সহজ পদ্ধতিতে কি হয়? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়, সেটাকে আমরা বলি যোগাযোগ। এই যোগাযোগের অনেকগুলো সিস্টেম আছে। যেমন প্রধানত চারটি সিস্টেম থাকে। একটি হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন, নাম্বার 2 হচ্ছে গ্রাফিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক্যাল। নাম্বার 3 টেলিকমিউনিকেশন। এটাও কমিউনিকেশন, বায়োলজিক্যাল কমিউনিকেশন। কমিউনিকেশন। লাস্ট ওয়ান ইলেকট্রনিক মিডিয়া কমিউনিকেশন, ইলেকট্রনিক কমিউনিকেশন। তাহলে আমরা এগুলোকে সবাই বলি কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশনের পদ্ধতি। আমরা এই চার পদ্ধতিতে আমরা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময় করতে পারি। প্রথমে আসলো বায়োলজিক্যাল কমিউনিকেশন। বায়োলজিক্যাল মানে হচ্ছে শরীরবৃত্তীয়, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যে ভাবের বিনিময় করি। যেমন আমি মস্তিষ্ক দ্বারা চিন্তা করি, মুখ দিয়ে কথা বলি, আমার স্বরযন্ত্র থেকে কথা বের হয়, কান দিয়ে শুনি, হাত দিয়ে ইশারায় বুঝিয়ে দেই, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আমি কোনো কিছু উপস্থাপন করি। এগুলো সবগুলোই হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন। তারপর হচ্ছে গ্রাফিক্যাল কমিউনিকেশন। আমি কোনো চিত্র বা চিহ্ন দ্বারা যখন আমি কিছু বোঝাতে চাইবো, যেমন একটি বিলবোর্ডে আমি একটা ছবি দেখছি, ছবি দ্বারা আমি বুঝতে পারছি, সেটার উপযোগিতা আমাকে বোঝানো হচ্ছে, আমি বুঝতে পারছি। অর্থাৎ যিনি বিজ্ঞাপনটি দিল তার লক্ষ্য হচ্ছে গ্রাহক সৃষ্টি করা এবং গ্রাহকদের একটি পণ্য সম্পর্কে জানিয়ে দেওয়া। এটাই হচ্ছে গ্রাফিক্যাল কমিউনিকেশন। এটা দ্বারা যোগাযোগ বোঝায়।
টেলিকমিউনিকেশন, আমরা যদি দূরবর্তী কোনো ব্যক্তির সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে আমি টেলিফোনের মাধ্যমে কোনো যোগাযোগ করি তখন সেটাকে আমরা বলি টেলিকমিউনিকেশন। লাস্ট ওয়ান হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক কমিউনিকেশন বলতে আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন করি, যেমন রেডিও, টেলিভিশন, তারপরে ইন্টারনেট, এরপরে স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল, যেগুলো দিয়ে আমরা ইলেকট্রিক্যালি যোগাযোগ করতে পারি অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 1 2 3 4। এগুলো হচ্ছে সেই কমিউনিকেশনের সিস্টেম। আমাদের এই কমিউনিকেশনটা যদি দূরবর্তী হয় তখন আমার পক্ষে নিকটবর্তী ব্যক্তির সাথে আমি যেভাবে যোগাযোগ করি নিশ্চয়ই সেভাবে তার সাথে যোগাযোগ সম্ভব নয়, কারণ লং ডিস্টেন্স। আমার একজন স্টুডেন্ট আমার সামনে বসে আছে, আমি তার সাথে কথা বললে, যোগাযোগ করলে, তার সাথে আমি যদি ভাবের বিনিময় করি সহজে সে বুঝতে পারবে। কিন্তু সেই স্টুডেন্ট যদি আমেরিকা থাকে, সুইজারল্যান্ড থাকে, নরওয়ে থাকে, খুব বেশি না বাংলাদেশের যদি আমার এই বিল্ডিংয়ের পরবর্তী বিল্ডিংও থাকে, তাকে যদি আমি চিৎকার দিয়েও বলি আমার ভয়েস তার কাছে পর্যন্ত পৌঁছবে না। তখন আমি এবং প্রাপকের মাঝখানে আরেকটি বিষয় প্রয়োজন, সেটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আমি এবং প্রাপকের মধ্যে একটি সমন্বয় হবে। এই ক্ষেত্রে আমি যাব না, আমার ডেটা যাবে। এই জন্য সেই দূরবর্তী যোগাযোগের সিস্টেমকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন শুধু কমিউনিকেশন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের বিনিময়, আর ডেটা কমিউনিকেশন হচ্ছে আমরা ব্যক্তি সশরীরে না গিয়ে আমাদের পরিবর্তে যদি আমাদের ডেটাগুলো যায়। যেমন আমি একজনকে ফোন করলাম, সে আমার ফোনটা রিসিভ করলো এবং আমার সাথে কথা বলল। আসলে এই ফোনটি দ্বারা কি আমি যাচ্ছি না আমার ডেটাটা মোবাইল দ্বারা ট্রান্সমিট হচ্ছে? অবশ্যই মোবাইল দ্বারা আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। এই যোগাযোগটাকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। এই ডেটা কমিউনিকেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এখানে ডেটা কমিউনিকেশনের একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডেটা কমিউনিকেশন হচ্ছে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে প্রথমে আমি আমার ডেটাকে কম্পিউটার বা মোবাইলের মধ্যে রাখবো, যেটা এনকোডারের মাধ্যমে হয়ে থাকে। আমার অংশকে মেশিন অংশে বুঝিয়ে মেশিনে রাখা, সেটা হতে পারে কম্পিউটার বা মোবাইল। এটাকে আমরা বলি সোর্স বা উৎস। পরবর্তীতে আমার এই সোর্সটি, জমাকৃত ডিজিটাল সোর্সটি, সেটি মডেমে যাবে। মডেমের মডিউলেশন অংশটি কাজ করবে। এই মডেমকে আমরা বলি ট্রান্সমিটার, যেটা ট্রান্সমিট করবে, এই ডিজিটাল ফরম্যাটকে অ্যানালগ ফরম্যাটে পরিণত করবে। কারণ আমার চ্যানেল দিয়ে আমার ডেটাটি অ্যানালগ ফরম্যাটেই যায়। এই ডিজিটালকে অ্যানালগ করার যন্ত্রকে আমরা বলি মডুলেটর, যেটি মডেমের মধ্যে থাকে, এবং এটাকে আমরা বলি ট্রান্সমিটার। তাহলে ট্রান্সমিটার হলো যে যন্ত্র ট্রান্সমিশন তৈরি করে। এভাবে করে ডিজিটালকে ট্রান্সমিটার অ্যানালগে রূপান্তর করে মিডিয়াতে পাঠিয়ে দিবে। এই অঞ্চলটাকে আমরা বলি ট্রান্সমিশন সিস্টেম। আর ট্রান্সমিশন জিনিসটা কি? ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে এই যে অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছে, এই আসা যাওয়াটাকে আমরা বলি ট্রান্সমিশন। এই একটি ট্রান্সমিটার থেকে একটি রিসিভার পর্যন্ত পূর্ণ অঞ্চলকে আমরা বলি চ্যানেল, যেটা দিয়ে ট্রান্সমিশন হয়ে থাকে, সিগন্যাল ট্রান্সমিট হয়ে থাকে। এই চ্যানেলটি আমরা বাস্তবায়ন করি মিডিয়া দ্বারা। এই চ্যানেলের মধ্যে যা যায় সেটাই হচ্ছে সিগন্যাল, এবং সেটি হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল আসা যাওয়াটাই হচ্ছে ট্রান্সমিশন। এই জন্য এই পুরো অঞ্চলটিকে আমরা বলি ট্রান্সমিশন সিস্টেম। আর একটু আগে যে সোর্স এবং ট্রান্সমিটার বলেছিলাম, এই পুরো দুটো মিলে হলো সোর্স সিস্টেম। আচ্ছা, তাহলে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে কি আছে?
ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে সিগন্যাল আসা যাওয়ার জন্য, অ্যানালগ সিগন্যাল আসা যাওয়ার জন্য মিডিয়া ব্যবহৃত হয়। মিডিয়া কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কেবল মিডিয়া, আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। এই পূর্ণ অঞ্চলটিকে, যেটা এই রিসিভার এবং ট্রান্সমিটারের মধ্যবর্তী এই অঞ্চলটিকে আমরা বলি চ্যানেল। চ্যানেল যা দ্বারা বাস্তবায়িত হয় তাকে বলি মিডিয়া। আর এই মিডিয়া দিয়ে কি যায়? সিগন্যাল আসা যাওয়া করে। এই সিগন্যাল আসা যাওয়াটাকে আমরা কি বলি? ট্রান্সমিশন। তাহলে এই পুরো অঞ্চলটিকে আমরা বলি ট্রান্সমিশন সিস্টেম। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম ট্রান্সমিশনের পর এটা ট্রান্সমিশন কোথায় হবে? রিসিভারের মধ্যে হবে। রিসিভারটাও ওই ট্রান্সমিটার যে যন্ত্রটি, রিসিভারও সেই যন্ত্রটি ব্যবহৃত হবে, অর্থাৎ মডেম ব্যবহৃত হবে। মডেমে আমরা জানি দুটি অংশ আছে, একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। মডুলেশন অংশটি ব্যবহৃত হলো ট্রান্সমিটারে, আর এখানে ব্যবহৃত হবে ডিমডুলেশন, যেটার কাজ অ্যানালগকে ডিজিটাল করা। ডিজিটালের করে ফেলার পর সেই ডিজিটাল অংশটি কম্পিউটারে পাঠানো হয়। কম্পিউটার সেটিকে আবার ডিকোডারের মাধ্যমে ডিকোড করে, কম্পিউটার বা মোবাইল ডিকোডারের মাধ্যমে ডিকোড করে আমার উপযোগী করে উপস্থাপন করে। তাহলে এখানে আমরা প্রধানত ডেটা কমিউনিকেশনের তিনটি অংশ পাচ্ছি, তিনটি উপাদান পাচ্ছি। একটা হচ্ছে সোর্স সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম, আর সর্বশেষ হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। সোর্স সিস্টেমের মধ্যে আছে সোর্স এবং ট্রান্সমিটার। এটাকে আমরা বাংলায় বলি উৎস সিস্টেম। এটা উৎস, এটা প্রেরক। তারপর আছে ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে কি আছে? মিডিয়া। মিডিয়া কয় প্রকার? দুই প্রকার, কেবল মিডিয়া, ওয়্যারলেস মিডিয়া। আর ডেস্টিনেশন সিস্টেমের মধ্যে আছে রিসিভার এন্ড ডেস্টিনেশন। রিসিভার হিসেবে আমি ব্যবহার করছি মডেম, আর ডেস্টিনেশন হিসেবে এখানে আমরা ব্যবহার করছি কম্পিউটার এবং মোবাইল। তাহলে এখানে আমরা কিছু বিষয় একটু সংক্ষেপে বুঝে নেব। প্রথমটি হচ্ছে সোর্স। সোর্স মানে উৎস, যেখানে আমার তথ্যগুলো সঞ্চিত থাকে, যেমন কম্পিউটার, মোবাইল। সেখানে ডিজিটাল ফরম্যাটে সঞ্চিত থাকে, তা অ্যানালগ করার জন্য আমরা ট্রান্সমিটার ব্যবহার করি, কারণ অ্যানালগ সিগন্যাল ছাড়া দূরবর্তী অঞ্চলে ডেটা ট্রান্সমিট হয় না। তাই আমরা এখানে ট্রান্সমিটার হিসেবে মডেম ব্যবহার করেছি। তাহলে মডেম এর কয়টি? মডেম কাকে বলে? যে যন্ত্র দ্বারা আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করতে পারি তাকে আমরা বলি মডেম। মডেমের দুটি অংশ, মডুলেশন, ডিমডুলেশন। মডুলেশনের কাজ হচ্ছে ডিজিটালকে অ্যানালগ করা, আর ডিমডুলেশন হলো যা দিয়ে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে মিডিয়াটা কি? মিডিয়া হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি চ্যানেল। চ্যানেল যা দ্বারা বাস্তবায়িত হয় তাকে বলে মিডিয়া। মিডিয়া কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কেবল মিডিয়া আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। তাহলে রিসিভার কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের যন্ত্রটি হচ্ছে মডেম, এবং সেটি রিসিভার হিসেবে বিবেচিত। এই মডেমের এখানে ডিমডুলেশন ব্যবহৃত হবে, যা দ্বারা অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রাপ্ত ডেটা ব্যবহারযোগ্য ডেটায় পরিণত হয়। তারপর ডেস্টিনেশন, যেখানে দূরবর্তী অঞ্চলের ডেটাটি এসে সঞ্চিত হবে এবং গ্রাহক তা পেয়ে যাবে। ডেস্টিনেশন সিস্টেম হিসেবে ডেস্টিনেশনের মধ্যে আমরা ব্যবহার করি কম্পিউটার এবং মোবাইল। তাহলে এই পুরো বিষয়টি হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই সিস্টেমের মাধ্যমে আমরা সরাসরি নিজেদের ভয়েস না পাঠিয়ে কোনো ডেটার পদ্ধতিতে, ডেটায় রূপান্তরিত পদ্ধতিতে আমার তথ্য পাঠানো হয়ে থাকে, যোগাযোগ হয়ে থাকে, তাই এটিকে বলে ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটি কি দাঁড়ায়? দূরবর্তী অঞ্চলে ডেটা পাঠাতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট কোনো মাধ্যম দ্বারা ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে ডেটা কমিউনিকেশন। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখছি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের অপর নাম হলো বিপিএস বা ডেটা
ট্রান্সমিশন স্পিড। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা যে পরিমাণে স্থানান্তরিত হয় তার হারকে বলে ডেটা ট্রান্সমিশন স্পিড। বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আমরা একটু আগে ডেটা কমিউনিকেশন সিস্টেম আলোচনা করেছিলাম। সেখানে এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ডেটা যায়। এই ডেটাটি যদি ধীর গতিতে যায় তাহলে প্রেরকের পাঠানো ডেটা প্রাপক দেরিতে পাবে, আর যদি দ্রুততার সাথে যায় তাহলে তাড়াতাড়ি দ্রুত পেয়ে যাবে। এই যাওয়ার প্রতি সেকেন্ডে কত পরিমাণ বিট গেল তার হারকে আমরা বলি ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা বিপিএস। আচ্ছা, যেমন মনে করি এক সেকেন্ডে এতটি ডেটা যাচ্ছে 10110111 এক সেকেন্ডে, তাহলে এই পাঠানোর হার হবে এখানে কয়টা বিট? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ প্রতি সেকেন্ডে 8 বিট যাবে যদি এই ধরনের হয়। এই হারটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বা বিপিএস। তাহলে সংজ্ঞাটি কি দাঁড়ায়? প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় এগুলোকে আমরা ডেটা বলছি। বিটগুলোই ডেটা, বিট থেকেই তো ডেটা হচ্ছে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার হারকে বলে ব্যান্ডউইথ, বিপিএস বা ডেটা ট্রান্সমিশন স্পিড। এই বিপিএসকে বা ব্যান্ডউইথকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। নাম্বার 1 ন্যারো ব্যান্ড, নাম্বার 2 ভয়েস ব্যান্ড, নাম্বার 3 ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হলো 45 থেকে 300 বিপিএস। বিপিএস এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সমিট হয় সেই গতিকে আমরা বলি ন্যারো ব্যান্ড। আর যদি সেটা এখানে যতটুকু হলো সেখান থেকে শুরু করে 9600 বিপিএস পর্যন্ত হয় তখন সেটাকে আমরা বলি ভয়েস ব্যান্ড। আর ব্রডব্যান্ড হচ্ছে 1 MBPS থেকে 1 GBPS, এই স্পিডের ডেটা ট্রান্সমিশন সিস্টেম, এটাকে আমরা বলি ব্রডব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ডের সংজ্ঞা দিলে আমি কি বলবো? যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্থানান্তরিত হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। এটা আমরা ব্যবহার করি টেলিগ্রাফিতে, TELEGRAPH, টেলিগ্রাফ মেশিনে। এটা একসময় ব্যবহার হতো, এখন এটার ব্যবহার নাই। আর এটা আমরা ব্যবহার করি টেলিফোনে, ব্যবহার করি প্রিন্টারে, ব্যবহার করি তারপর টেলিকনফারেন্সিং, ওয়াকি টকি, এই ধরনের যন্ত্রগুলোতে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। আর ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতির 1 MBPS থেকে 2 GBPS, উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থা বা উচ্চ গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে হচ্ছে ব্রডব্যান্ড। যেমন ব্রডব্যান্ড আমরা ডিএসএল এর উচ্চ গতির ইন্টারনেটের পাশাপাশি ডিএসএলও ব্যবহার করি। ডিএসএল এর পূর্ণরূপ কি? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটি হলো একটি তারযুক্ত কমিউনিকেশন সিস্টেম যা ট্র্যাডিশনাল টেলিফোন কমিউনিকেশন প্রক্রিয়ায় সেই টেলিফোন লাইন দিয়ে উচ্চ গতির ডেটা পাঠাতে পারে। এটাই হচ্ছে ডিএসএল এবং এটা অনেক উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে। এই ডিএসএল আবার আমরা দুই প্রকারের পাই।
একটি হলো অ্যাসিমেট্রিক ডিএসএল আর একটি হলো সিমেট্রিক ডিএসএল। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যান্ডউইথ বিষয়টা কি। সহজে বলি, ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার হারকে বলে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ তিন প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হলো স্পিড যদি 45 থেকে 300 হয় সেটি, যেটি আমরা টেলিগ্রাফে ব্যবহার করি। ভয়েস ব্যান্ড হলো যেটি সর্বোচ্চ গতি 9600 বিপিএস হবে, তাকে বলি ভয়েস ব্যান্ড, যা টেলিফোন, প্রিন্টার, টেলিকনফারেন্সিং এবং ওয়াকিটকিতে ব্যবহার করি। আর ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থা, যা আমরা ডিএসএল সাবস্ক্রাইবার, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের ক্ষেত্রেও এটাকে আমরা ব্রডব্যান্ড বলে থাকি। আবার স্যাটেলাইট কমিউনিকেশনও এক প্রকার ব্রডব্যান্ড। সেটার স্পিড হচ্ছে 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। আশা করি আমরা ব্যান্ডউইথ বিষয়টা বুঝলাম। তোমাদের তাহলে আজকে আমি আলোচনা করেছি কমিউনিকেশন, কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ। তোমরা এগুলো ভালো ভালো করে আবার একটু পড়ে নিবা তাহলে, এবং আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখবা, ফলে এগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করে এগুলো সম্পর্কে আরো কিছু জেনে নিতে পারবা। আজকে এইটুকু তাহলে তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।